মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 4th সেমিস্টারে হলুদ পোড়া পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। কবিতাগুলোও আমি তোমাদের পড়িয়ে দিয়েছি, সমস্ত তোমাদের কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি। এরপরে আছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ডাকঘর। আমি তোমাদের ডাকঘরও পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার দিয়েছি। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে, বাংলা চিত্রকলার ইতিহাস, বাঙালি চলচ্চিত্রের ইতিহাস, এগুলোও তোমাদের আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের হারুন সালিমের মাসির থেকে আগের দিন কিছু কোশ্চেন অ্যান্সার দিয়েছিলাম। আজকেও আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট চরিত্র আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, হারুন সালিমের মাসি গল্পের গৌরবী চরিত্র আলোচনা করো। প্রথমে বলি কথামুখ। মহাশ্বেতা দেবীর হারুন সালিমের মাসি গল্পের কেন্দ্রীয় চরিত্র গৌরবী। বিশেষভাবে সক্ষম। গৌরবী ছিল বিশেষভাবে সক্ষম এক হতদরিদ্র হিন্দু বিধবা। প্রতিবেশী মুসলমান বিধবা হারার মাই গৌরবীকে বিলের ধার, খালপাত থেকে শাকপাতা তুলে বিক্রি করে পেট চালানোর পথ দেখায়। সেই হারার মায়ের অকস্মাৎ মৃত্যুর পর অসহায় হারা আশ্রয় নেয় তার অনাত্মীয় মাসি গৌরবীর কাছে। দুই সন্তানের জননী। গৌরবীর দুই সন্তান, ছেলে নিবারণ ও মেয়ে পুটি। বাসের কন্ট্রাক্টর জামাই পাওয়ার জন্য পুটির বিয়েতে অনেক খরচ করেছিল গৌরবীর স্বামী। নিবারণের রাগ হয়, তার বাবা মা মেয়ের জন্য সব টাকা খরচ করে ফেললো বলে। গৌরবী বলেছিল যে অসময় মেয়েই তাকে দেখবে। মাতৃত্ববোধ। দুর্ভাগ্যবশত গৌরবীর একমাত্র মেয়ে জামাই কাজটা চলে যায়। পুটিকে বাড়ি বাড়ি কাজ করে সংসার চালাতে হয়। নিবারণের ঈর্ষা ততদিনের প্রতিহিংসায় পরিণত হয়েছে। বিধবা মায়ের ওপর প্রতিশোধ নিতে সে তাকে ভাত দেয় না। নিজের ছেলের কাছ থেকে এইরকম ব্যবহার পেয়ে গৌরবীর বুকে স্নেহের ধারা শুকিয়ে যায়। মাতৃত্বের চিরন্তন বোধটা পরিস্থিতির অভিঘাতে ধীরে ধীরে নষ্ট হয়ে গেলে মাতৃত্বের বিলুপ্তি ঘটে না। হারানো মাতৃত্ববোধে জাগরণ। মাতৃহীন হারাকে অবলম্বন করে তা আবার জেগে ওঠে। গৌরবী জানতে পারে হারাকে তার মা বলে গেছে যে মাসির পা ধরে থাকতে। একথা শুনে নিজেকে খুব গুরুত্বপূর্ণ বলে তার মনে হয়। গৌরবী এতদিন ছিল গৌরবহীন, আজ যেন নতুন করে উপলব্ধি করলো যে সে অবাঞ্ছিত নয়। সে অনুভব করলো মাতৃত্বের গৌরব। তার হৃদয় পূর্ণ হয়ে উঠল মাতৃত্বে। তার ফলস্বরূপ গৌরবী উপেক্ষা করতে পারল স্বার্থপর পুত্রের নির্লোভন এবং গ্রাম জীবনে চিরাচরিত অভ্যাস। নেক্সট, উপসংহার। মানসপুত্র হারাকে নিয়ে শুরু হলো গৌরবীর নতুন পথ চলা। এইভাবে এই গল্পে গৌরবী সামাজিক ভেদাভেদের সংকীর্ণতাকে অতিক্রম করে মা ছেলের একটি অকৃত্রিম সম্পর্ককে প্রতিষ্ঠা করেছে। নেক্সট যাচ্ছি কোশ্চেন, হারুন সালিমের মাসি গল্পের অবলম্বনে হারার চরিত্রটি বর্ণনা করো। প্রথমে বলি কথামুখ। মহাশ্বেতা দেবীর হারুন সালিমের মাসি গল্পে সারা গৌরবীর প্রতিবেশী আয়েশা বিবির ছেলে। হারা গৌরবীর প্রতিবেশী আয়েশা বিবির ছেলে। সর্বহারা বালক। হারুন সালিম ওরফে হারা আক্ষরিক অর্থেই এক সর্বহারা বালক। শৈশবে পিতৃহারা হওয়ার পর সে তার মাকেও হারায় মাত্র 6-7 বছর বয়সে। রোগে ভোগা শরীরে দুর্বলতা। ছোটবেলা থেকে জ্বরে ভুগে ভুগে হারা স্পষ্ট কথা উচ্চারণ করতে পারে না। তার স্মৃতিশক্তিও অত্যন্ত দুর্বল। আঙ্গুল গুনে গুনে কথা মনে রাখার চেষ্টা করে সে। বন্ধুরা, এখানে যে লেখা আছে মহাশ্বেতা দেবীর হারুন সালিমের মাসি গল্পে, এখানে হবে হারা।
গৌরবীর প্রতিবেশী আয়েশা বিবির ছেলে। নেক্সট, স্নেহ মমতা বোধের উপলব্ধি। মৃত্যুকালে মায়ের একটা কথাকে হারা বেদবাক্য হিসাবে গ্রহণ করে। তার মা বলে গিয়েছিল, মাসির পা ধরে পড়ে থাকিস। মুসলমান হারা বুঝতে পারে মাসি তাকে না দিয়ে কিছুই খায় না, খুদ খেলে তাকেও একগাল দেয়। এক অদৃশ্য স্নেহ মমতার বন্ধন সে টের পায়। অভিমানী শিশু মন। মাসি যখন গালাগাল দিয়ে হারাকে তাড়িয়ে দেয়, তখন তার শিশু মনের অভিমান যে নতুন করে অনুভব করে সে মাতৃহীনা। তাই হারা নিজের ঘরে গিয়ে কাঁদে। মিতা মায়ের জন্য কাঁদে। ঘুমিয়ে মাকে স্বপ্ন দেখে, কিন্তু ঘুম ভেঙে মাসিকে দেখে। মাসিকেও বলে ভয় কেঁদে ওঠে। মা আর মাসি যেন হারার কাছে এক হয়ে যায় তখন। নেক্সট যাচ্ছি উপসংহার। গৌরবী যখন হারাকে নিয়ে শহরে যাওয়ার কথা বলে, তখন এই দরদি প্রশ্ন তার বুক ঠেলে বেরিয়ে আসে। শহরে তুমি যাও না, তুমি হাঁটতেও পারো না যে? মাসির অসহায়তা ছোট্ট হারার বুক ছুঁয়ে যায়। এইভাবে মিতা আয়েশা বিবির ছেলে, হারা গৌরবীর আপন সন্তান হয়ে ওঠে। নেক্সট 3 নম্বর কোশ্চেন, হারুন সালিমের মাসি ছোট গল্প অবলম্বনে যশোদা চরিত্রটি বর্ণনা করো। কথামুখ। হারুন সালিমের মাসি ছোট গল্পের অন্যতম চরিত্র যশোদা ওরফে যোশী। হাড় ভাঙা পরিশ্রমী। যোশী প্রতিদিন ভোরে বাড়ি থেকে বের হয়ে চাল ও অন্যান্য মালপত্র নিয়ে ট্রেনে চেপে কলকাতায় যায় এবং সেসব বিক্রি করে বিকেলে বাড়ি ফেরে। তার অকর্মণ্য স্বামী রোজগার করে না বলেই তাকে প্রতিদিন এইভাবে হাড়ভাঙা পরিশ্রম করে সংসার চালাতে হয়। সকাল থেকে রাত অবধি ঘরে ও বাইরে যোশী এতই পরিশ্রমী করে যে তার অবসর বলতে কিছুই নেই। তাই প্রায় সর্বক্ষণ তাকে ছুটতে দেখা যায়। যোশীরা হাঁটে না, ছোটে। কর্তব্যপরায়ণ। সারাদিন বাড়ির বাইরে থেকে অর্থ উপার্জন করলেও ঘরের কাজে, সংসারের কাজে ফাঁকি দেয় না যোশী। সংসারের কাজ করা, ছেলে মেয়েদের দেখাশোনা করা, অকর্মণ্য মেজাজি স্বামীর যত্নে নেওয়া, সমস্ত কাজই তাকে সমানতালে করতে হয়। কোমলতা ও সহানুভূতির অভাব। নারী চরিত্রে সাধারণত যে কোমলতা ও সহানুভূতির পরিচয় পাওয়া যায়, যশোদার মধ্যে তার অভাব আছে। তাই অনায়াসে সে হারাকে ভিক্ষা করার জন্য কলকাতায় ছেড়ে আসার প্রস্তাব দেয় এবং জানায় যে ভিক্ষে করে খাবে, না খাবে, তোমার কি আমার কি। আসলে স্বভাবগত নয়, পারিপার্শ্বিক পরিস্থিতি তাকে এমন করেছে। জীবনে কারোর কাছে দয়া পায়নি, এখনো পায় না। ট্রেনে একটু বসার জায়গা, চাল বেচা, লাভের পয়সা ওকে আঁচড়ে কামড়ে আদায় করতে হয়। 7 বছর বয়স থেকেই না খেটে একবেলা ভাত পেয়েছে বলে মনে পড়ে না যোশীর। নিরক্ষর হিন্দু সধবা হিসেবে যোশী অত্যন্ত সংস্কারাচ্ছন্ন বলে মুসলমান বালক হারার ব্যাপারে সে বারবার তার অস্বস্তি প্রকাশ করে। রূঢ়ভাষী ও স্পষ্টবক্তা। যোশী অত্যন্ত রূঢ়ভাষী ও স্পষ্টবক্তা বলে মুকুন্দ বাবুকে নিয়ে গৌরবী আত্মীয়তার অহংকার ভেঙে দিয়ে বলে, আপনজনা, তাই গিয়ে শাক গুগলি কুড়িয়ে বেড়াও আর পোস্তা ভাত খাও। বাস্তব বুদ্ধি সম্পন্ন ও অভিজ্ঞ। গৌরবীর সঙ্গে তার কথাবার্তার মধ্যে দিয়ে আমরা প্রমাণ পাই যে সমাজ ও চারপাশের মানুষজন সম্বন্ধে এক বাস্তব সম্পন্ন না পোড় খাওয়া নারী অত্যন্ত অভিজ্ঞ। উপসংহার। এইভাবে বিভিন্ন বৈশিষ্ট্যের সমন্বয়ে যোশী ওরফে যশোদা চরিত্রটি আলোচ্য গল্পে এক বাস্তব চরিত্র হিসাবে আত্মপ্রকাশ করেছে। নেক্সট কোশ্চেন,
হারুন মাসি গল্পে নিবারণ চরিত্রটি বৈশিষ্ট্য আলোচনা করো। কথামুখ। মহাশ্বেতা দেবী রচিত হারুন সালিমের মাসি গল্পে নিবারণ গৌরবীর ছেলে, প্রতিহিংসা পরায়ণ, বিবাহিত যুবক। নিবারণের সচ্ছল সংসার হলো মার ভরণ পোষণের দায়িত্ব সে নেয় না। স্ত্রী সন্তান নিয়ে সে সুখে থাকে, কিন্তু মাকে সে বোঝা বলে মনে করে। তার বোন পুটির বিয়েতে তার বাবা যখন ঘর তৈরির টাকা ভেঙে জামাইকে ঘড়ি, সাইকেল, টর্চ কিনে দিয়েছিল, তখনই সে ক্রোধ ও তীব্র আপত্তি জানিয়েছিল। গৌরবী তখন বলেছিল যে মেয়েরাও বাবা মাকে দেখে। সেই রাগে নিবারণ এখনো তার মাকে ভাত দেয় না। নিবারণের প্রতিহিংসা পরায়ণতার চরম পরিচয় ফুটে উঠেছে মুকুন্দকে মায়ের বিরুদ্ধে উত্তেজিত করে মাকে ভিটে থেকে উচ্ছেদ করার ঘটনায়। মায়ের প্রতি কটূক্তি। নিবারণের ঘরে 150 টাকা দামের রেডিও থাকলেও গৌরবী একটা গাই গরু কেনার জন্য 100 টাকা চাইলে নিবারণ দেয় না, উল্টে কটু কথা বলে। হারার অসহায় অবস্থা কথা জানিয়ে কিছু ব্যবস্থা করে দিতে বললে সে মাকে শত্রু বলে সম্বোধন করে। স্বার্থপর সংকীর্ণ চিত্র। গৌরবী হারা সহ তার ছেলের কাছে একটু আশ্রয় চাইলে প্রথমে অস্বীকৃত হলো, পরে সমাজ যে নিজের সম্মানের কথা ভেবে ও আসন্ন প্রসবা স্ত্রীর সংসারে মাকে দিয়ে বিনা পয়সায় দাসীবৃত্তি করানো যাবে ভেবে নিবারণ রাজি হয়। তার মাকে জানিয়ে দেয় যে মুসলমানের ছেলেকে ঘরে রাখলে সমাজ তা বরদাস্ত করবে না, ভবিষ্যতে তার মেয়ের বিয়েও হবে না। এখানে নিবারণের স্বার্থপরতা সংকীর্ণ চিত্রটা পরিচয় পাওয়া যায়। উপসংহার। সন্তান হিসাবে নিবারণকে কুসন্তান বলতেই হয়। সন্তানের দায়িত্ব সে তা পালন করেনি, উপরন্তু মাকে অপমান করেছে, বাস্তুহারা করেছে। স্বার্থ ছাড়া যেহেতু সে কিছু জানত না, কর্তব্যবোধ তার ছিল না, তাই মানুষ হিসাবে সে অত্যন্ত হীন। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের যে কোশ্চেন দিলাম তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের এখান থেকে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।